নিস্তব্ধ দুপুর, সূর্যমামা মাঝ আকাশে। আনিশার রুমে বসে আছে সারা। পাশে অন্তু, মিসেস সুমনা আর ফাতেমাও আছে। পায়ে ব্যান্ডেজ করা, কাটা পায়ের বেশি ভিতরে যায়নি, তাই তাড়াতাড়ি সব সামলে রক্ত বন্ধ করা গেছে। কিছুক্ষণ আগে সারাকে পড়ে থাকতে দেখে শ্রাবণ এসে হুট করে সারাকে কোলে তুলে নেয়। সারা ভরকে যায়, চোখ খিচে বন্ধ করে নেয়। শ্রাবণ সারার মুখের দিকে একবার তাকিয়ে পায়ের দিকে তাকায়, টপ টপ করে রক্ত পড়ছে। শ্রাবণ পিছনে তাকিয়ে ফাতিহাদের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি ভিতরে এসো তোমরা। আমার রুম থেকে ফার্স্ট এড বক্স নিয়ে ড্রয়িং রুমে আসো। অন্তু কুইক। শ্রাবণ বলার সাথে সাথে অন্তু দৌড়ে ভিতরে চলে যায়। শ্রাবণ এবার ভিতরের দিকে যাওয়া শুরু করে। বাড়ির ভিতরে ঢুকতে প্রথমে মিসেস সুমনার চোখে পড়ে শ্রাবণ। শ্রাবণের কোলে সারাকে দেখে আর পা দিয়ে রক্তের ফোঁটা পড়তে দেখে আঁতকে উঠে ছুটে আসে শ্রাবণের দিকে। শ্রাবণ ততক্ষণে সারাকে সোফায় বসিয়ে দিয়েছে, কাটা পাটা রেখেছে নিজের কোলের উপর। মিসেস সুমনার আওয়াজ শুনে রুম থেকে বেরিয়ে আসে মিসেস আনিতা। এসেই তিনি থতমত খেয়ে যান এই অবস্থা দেখে। অন্তু ফার্স্ট এড বক্স নিয়ে আসলে শ্রাবণ খুব সাবধানে পায়ে ফুটে থাকা কাটা বের করে স্যানিটাইজার লাগাতে থাকে। সারার মুখে হাসি, চোখ খিচে বন্ধ করে আছে, চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। সে নিজের কষ্ট সবার সামনে প্রকাশ করতে পারে না। সবাই সারার দিকে তাকিয়ে অবাক। মেয়েটার অনুভূতি বোঝা যাচ্ছে না। সবার ভাবনার মাঝেই দোতলার করিডোর থেকে ভেসে এলো শুভ্রর কণ্ঠস্বর। কি হয়েছে? সবাই ওখানে কি করছো? বলেই শুভ্র ট্রাউজারের পকেটে এক হাত পুরে সিঁড়ি বেয়ে নামতে থাকে। শুভ্রর কণ্ঠস্বর পেয়ে সবাই তার দিকে তাকায়। সাদা টি শার্ট আর কালো ট্রাউজার পরা শুভ্রকে দেখে সারার মনে হলো আজ প্রথম দেখছে তাকে। শুভ্র এগিয়ে এলো সোফার পাশে। সামনে তাকাতেই দেখতে পায় শ্রাবণ গম্ভীর মুখ করে সারার পা কোলে নিয়ে ব্যান্ডেজ করছে। শুভ্র কিছু বুঝে উঠতে পারলো না। মিসেস আনিতাকে জিজ্ঞেস করতেই সব খুলে বলল। শুভ্র মনটা কিঞ্চিত খারাপ হয়ে গেল। মনে মনে নিজেকে দোষারোপ করতে লাগলো। সে একটু ঘুমিয়েছে আর এই মেয়ে একটা বিপদ বাঁধিয়ে ফেলেছে। শুভ্র সারাকে ডাক্তারের কাছে নিতে চাইলে শ্রাবণ কিছুটা গম্ভীর কণ্ঠে বলে ওঠে, সে এখন বিপদমুক্ত, ইনফেকশন হবে না, ডাক্তারের প্রয়োজন নেই। বাড়িতে এত মানুষ থাকতে নতুন অতিথিকে ইনজুরি হতে হলো। কারো চোখে পড়ে নাই ওইখানে কাটা আছে। আর শুভ্র তো আমায় ভুলেই গেছে, ওর কথা কি বলবো। শ্রাবণের কথা শুনে শুভ্র শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। শুভ্র গিয়ে শ্রাবণকে জড়িয়ে ধরলো। শ্রাবণ হয়তো হাসলো, তবে গম্ভীর মুখে তা প্রকাশ পেল না। শ্রাবণ, বিশ্বাস কর, আসার পর থেকে তোকেই বেশি মিস করেছি। হয়েছে, তোর ড্রামা বন্ধ কর। এতক্ষণে আমার কথা মনে পড়েছে? তো কখন আসলি? শ্রাবণ কিছু বলল না, শুধু বলল ফ্রেশ হয়ে আসি, তুই রেডি হ, একটু বাইরে যাব। বলেই উপরে চলে গেল শ্রাবণ। অহনাবাদে বাড়ির সবাই উপস্থিত। সবাই একে একে যে যার কাজে গেল। শুভ্র শ্রাবণকে পিছন থেকে ডেকে উঠে বলে, বাইক সীমিত স্পিডে চালাচ্ছে শ্রাবণ, পিছনে বসে আছে শুভ্র। শুভ্র সকল কিছুই শ্রাবণকে শেয়ার করেছে, তাই শ্রাবণ চাচ্ছে শুভ্র মেয়েকে প্রথম দেখবে। শুভ্র ফোনে দেখাতে চাইলেও শ্রাবণ দেখে নাই, বলেছিল শুভ্র অরুকে নিয়ে আসলেই একেবারে দেখবে। তাই শ্রাবণ অরুকে প্রথম দেখবে বলে তার জন্য উপহার নিতে যাচ্ছে। যদিও শুভ্র মানা করেছে, তবুও শ্রাবণ শুনে নাই, এগিয়ে যাচ্ছে তাদের বাইক। আসলে শুভ্র আর শ্রাবণ দুটি দেহ একটি প্রাণ, এটাই পরিবারের মানুষ মানে। তাদের মধ্যে ঝামেলা খুব কম হয়। শুভ্র সব সময় শ্রাবণের জন্য নিজের পছন্দের জিনিস স্যাক্রিফাইস করেছে, ঠিক তেমন শ্রাবণও তাই। এই যে দুই ভাই, তাদের পছন্দ সব সময় একই। কখনো ভিন্ন ভিন্ন জিনিস পছন্দ হতো না, কিন্তু শুধু একটাই দিক তাদের ভিন্ন, দুজনের পেশা। শুভ্র সব সময় পরিবারের কথা শুনে চলে। সে তার বাবা চাচাদের কথা ফেলতে পারেনি, কিন্তু শ্রাবণ, সে তার স্বপ্ন পূরণ করেছে, এতে কারোর কোনো আপত্তি নেই। সবাই খুব খুশি, বাড়ির দুই ছেলে প্রতিষ্ঠিত। সময় চলে যায় বাতাসের মতো, সময় কারোর জন্য থামে না। শুভ্ররা বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেছে। বাড়ির সকলে বসে আছে ড্রয়িং রুমে, সোফায় আড্ডা দিতে ব্যস্ত। প্রতিদিন সন্ধ্যায় জাঁকজমক হয় তালুকদার বাড়ি। মিসেস সুমনার হাতে এক এক দিনের আলাদা আলাদা রেসিপি উপভোগ করেন সবাই। অরুকে কোলে নিয়ে বসে আছে ফারুক তালুকদার, আর সারার পাশে বসে আছে আনিস তালুকদার। সারা অবাক না হয়ে পারল না, এই পরিবারের মানুষগুলো খুব বিনয়ী। মাত্র কয়েক ঘন্টার পরিচয়ই তাদের মেয়ের জায়গা দিয়ে দিয়েছে। আনিস তালুকদার সারার সাথে এটা সেটা নিয়ে গল্প করছে, সারাও সুন্দরভাবে উত্তর দিচ্ছে। সারার আজ সত্যিই মনে হচ্ছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এমন ভালো পরিবার আর পরিবারের প্রত্যেকটা মানুষ, যা সারার হৃদয় জুড়ে গেছে।
শুভ্র আর শ্রাবণ হাতে কয়েকটি শপিং ব্যাগ নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। ড্রয়িং রুমে যেতেই শুভ্র অবাক, সারার সাথে তার বাবা চাচারা কত ফ্রি হয়ে গেছে। শুভ্র এগিয়ে গিয়ে বাবা চাচাকে সালাম করলো, তারপর শপিং ব্যাগগুলা যার যেগুলা তাকে দিয়ে দিল। সবার সবার জন্য আলাদা আলাদা জিনিস আছে ভিতরে। শ্রাবণের হাতে দুটো শপিং ব্যাগ, একটা সারার দিকে বাড়িয়ে দিয়ে বলল, রাত, এটা তোমার জন্য। শ্রাবণ সারার পুরো নাম থেকে সিদ্রাতুল থেকে সিদ্রাত, সেখান থেকে ছোট করে রাত বলে ডাকলো সারাকে। সবাই ভ্রুকুচকে শ্রাবণের দিকে তাকালেই শ্রাবণ ইনিয়ে বিনিয়ে বুঝিয়ে দেয়। সারা ব্যাগটা হাতে নিয়ে বলে ওঠে, ধন্যবাদ ভাইয়া। মোস্ট ওয়েলকাম রাত। আচ্ছা, তোমাকে আমি রাত্রে বলে ডাকি, নয়তো সিদ্রাত, কি বলো? শ্রাবণের কথা শুনে শুভ্র বলে ওঠে, ওকে ভাবি বলে ডাকবি। ভিতরে শুভ্রর অস্থিরতা কাজ করছে। শ্রাবণ ভ্রু কুঁচকে শুভ্রর দিকে তাকিয়ে বলল, তুই আমার পুরো গুণে গুণে 11 দিনের ছোট, তাই সারাকে ভাবি বলার প্রশ্নই আসে না। আসলে শ্রাবণ সব জানে, এটাও জানে সারা এতিম, তার আপন বলতে কেউ নেই। শ্রাবণ আর কথা না বাড়িয়ে ফারুক তালুকদারের দিকে এগিয়ে গিয়ে অরুকে কোলে নেয়। অরু চোখ বড় বড় করে তাকিয়ে আছে শ্রাবণের মুখের দিকে। শ্রাবণ অরুর কপালে একটা চুমু দিয়ে হাতে থাকা ব্যাগ থেকে একটা ছোট বক্স বের করে শুভ্র বক্সটা খুলে দিলে শ্রাবণ একটা স্বর্ণের চেন অরুর গলায় দিয়ে দেয়। তারপর বলে, তোমার বাবাইয়ের পক্ষ থেকে এটা তোমার উপহার মামনি। সারা বেশ অবাক হলো, এই পর্যন্ত 3 ধরনের শ্রাবণকে দেখলো সে। এখন যে শ্রাবণ তার সামনে দাঁড়িয়ে আছে সে হলো প্রচন্ড বাচ্চা প্রেমী, আবার রসিকও। কিন্তু আগে যাকে দেখেছে সে তো গম্ভীর। সারা আবারও ভাবে শুভ্রও তো সেম ক্যারেক্টার। সারা আর কিছু ভাবতে পারে না। ফারুক তালুকদার বলে ওঠে, শুভ্র শুনছো? হ্যাঁ আব্বু, বলেন, কি বলবেন? তোমরা দুই ভাই জানোই আমি বা আনিস তোমাদের উপর কোনো কিছু চাপিয়ে দেইনি বা জোর করিনি, তোমাদের গুরুত্ব দেইনি, এমন কোনোদিন হয়নি। শুভ্র মুচকি হেসে বলল, জানি আব্বু। শ্রাবণ, তুমিও শুভ্রর পাশে গিয়ে বসো, কথা আছে। শ্রাবণ এবার শুভ্রর পাশে গিয়ে বসলো। অরুকে কোলের ভিতরে নিয়ে উদ্দেশ্য মামার কথাগুলো শোনা। এই বাড়ির প্রত্যেকটা মানুষ ফারুক তালুকদারের কথায় সম্মান করে, মেনে চলে। তাই শুভ্র শ্রাবণ মন দিয়ে শুনতে লাগলো। বাড়ির সকলেই আছে, সাথে অহনাও আছে পর্দার ধরে দাঁড়িয়ে। ফারুক তালুকদার আবার বলে উঠলো, আমি তোমার আর সারার বিয়ের কথা বলছি। আমার জন্য বিয়ে করেছ? জি আব্বু। শুভ্র মাথা নিচু করে বলল, সারা মেয়েটা আমাদের আনিশার থেকেও ছোট, শুনলাম ক্লাস 9-এ পড়তো। আমি চাই ওকে স্কুলে ভর্তি করা হোক। আমি একটা মেয়ের বাবা হয়ে চাইবো না এই অল্প বয়সে একটা মেয়ের জীবন নষ্ট হোক। ফারুক তালুকদার গম্ভীর কণ্ঠে মিসেস সুমনার উদ্দেশ্যে বললেন, সুমনা, মেয়েদের ঘরে নিয়ে রেখে আসো, এখানে বড় গুরুত্বপূর্ণ কথা হবে, ওদের এখানে থাকা যাবে না। ফারুক তালুকদারের কথা শুনে মিসেস সুমনা এক মুহূর্ত দেরি না করে সবাইকে নিয়ে দোতলায় চলে গেলেন। এখানে উপস্থিত আছে ফারুক তালুকদার, আনিস তালুকদার, শ্রাবণ, শুভ্র, মনিরা আর বাড়ির 2 কর্ত্রী আনিশা ও সুমনা। সুমনা সবাইকে উপরে দিয়েই নিচে চলে এসেছে। ফারুক তালুকদার সবাইকে বসতে বললেন। সবার মাঝে বেশ খানিকক্ষণ নীরবতা চলল। নীরবতা ভেঙে শুভ্র বলে উঠল, আব্বু, সবাই এখানে আছে, এবার বলেন কি বলবেন। ফারুক তালুকদার গম্ভীর কণ্ঠে বললেন, তুমি কি বিজি? না আব্বু। এবার ফারুক তালুকদার বলা শুরু করলেন, এখন যে কথাগুলো বলবো এই কথাগুলো বাড়ির বাচ্চাদের কানে যেন না যায়, কঠোরভাবে বলছি। আর আমার কথা শেষ না হওয়া অবধি কেউ কোনো প্রতিউত্তর করবে না, বলেই থামলেন তিনি। সবাই চুপচাপ শুনলো। ফারুক তালুকদার গলা জারা দিয়ে বলে উঠলেন শুভ্রর উদ্দেশ্যে, শুভ্র, তোমার কোনো কাজে বা কথায় আমি কখনো নিষেধ করি নাই। শুধু তুমি না, শ্রাবণের ক্ষেত্রেও। আমি বা এখানে সবাই জানো সারার কোনো পরিবার নেই, তাই আমি আর আনিস সিদ্ধান্ত নিয়েছি ও আমাদের মেয়ে হয়ে এই বাড়িতে থাকবে। আর শুভ্রর সাথে 4 বছরের চুক্তির বিয়ে হয়েছে সারার। সারা জানে কিনা জানি না, তবে আমি বা সবাই জানো। সবাই শুধু চুপচাপ শুনে যাচ্ছে। ফারুক তালুকদার শুভ্রর উদ্দেশ্যে বলে ওঠে, শুভ্র, আমি চাই তুমি মেয়েটাকে স্কুলে ভর্তি করিয়ে দিয়ে আসবে। আর আজ থেকে অরুর সকল দায়িত্ব তোমার আম্মু আনিতার। সারা মেয়েটাকে কোনো চাপ দিবা না। আমি চাই ও পড়াশোনা করুক, নিজের একটা পরিচয় গড়ুক। আর ও আজ থেকে ফাতিহা আর আনিশার সাথে থাকবে একই রুমে। আমার কথা শেষ, আমার সিদ্ধান্ত অটুট। এবার তোমাদের কোনো সমস্যা থাকলে বলতে পারো। ফারুক তালুকদারের কথা শেষ হতেই শুভ্র বিরক্ত সহকারে বলে উঠল, কিন্তু আব্বু। কোনো কিন্তু নয়, ওকে যেহেতু আমি ছেলের বউ ভাবি, সেহেতু ও আনিসের মেয়ের মতো আর আমারও মেয়ের মতো, তাই ভেবেছি যতই বিয়ে হোক না কেন সেটা চুক্তি আর
ওর এখনো 18 বছর হয়নি। আমি এই নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। সারার 18 বছর হলে আমি আবার বিয়ের কথা ভেবে দেখবো। ততদিন ওর থেকে দূরে থাকবা, বলে উঠে চলে যায় ফারুক তালুকদার। শুভ্র বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। তার এখন অসহ্য লাগছে। কিছু না বলেই গটগট করে উপরে নিজের রুমে চলে গেল। যে যার কাজে চলে গেল। শুধু বসে রইল শ্রাবণ অরুকে কোলে নিয়ে। শ্রাবণের ঠোঁটে খেলে যায় এক রহস্যময় হাসি। সে শুভ্রর যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে,